মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত উপন্যাস মেঘের উপর বাড়ি। পড়ছে বইটির শেষ পর্ব। পাঠে আছি সজল। ধন্যবাদ। রুবিনা আধ ঘন্টার উপর শোবার ঘরের রকিং চেয়ারে বসে আছে, তার হাতে মোবাইল ফোন। আধ ঘন্টা আগে সে রবিকে টেলিফোন করেছিল। খলিল ঠিকই বলেছে, রবির আসল নাম রবিউল। রুবিনা ছোট করে ডাকে রবি। রুবিনাকে ছোট করলে হয় রুবি, রবিউল ছোট করলে হয় রবি। রুবি রবি তো মিল। প্রথম দুবার রবি কল ধরেনি, তৃতীয়বারে ধরল। রুবিনা বলল, এক্ষুনি বাসায় আসো, পুলিশ ওর ডেড বডি বাসায় দিয়ে গেছে। এখন আর আমার মাথা কাজ করছে না, তোমাকে ব্যবস্থা করতে হবে। রবিউল বলল, তোমার বাসায় আসা সম্ভব না। পত্রিকায় নিউজ হয়েছে, জানো? সেখানে আমার নাম আছে। খুবই ফালতু পত্রিকা, কেউ পড়ে না। 7 সকাল নাম। হেডিং করেছে, স্ত্রী কর্তৃক অধ্যাপক স্বামী খুন। তোমাকে পড়ে শোনাব? পড়ে শোনাতে হবে না, পত্রিকা নিয়ে চলে আসো। বললাম তো আসা সম্ভব না, আবার নিউজ হয়ে যাবে। ডিবি পুলিশও আমাকে সন্দেহ করছে। কিছুক্ষণ আগে ডিবি পুলিশের একজন ইন্সপেক্টর টেলিফোন করেছে, নাম খলিল। তুমি তাহলে আসতে পারছো না? না, সম্ভব না। তোমাকে বাস্তব বুঝতে হবে। তোমার বাড়ির সামনে নিশ্চয়ই সাংবাদিক ঘুরঘুর করছে। আমার বাড়ির সামনে কোনো সাংবাদিক ঘুরঘুর করছে না। ওরা আড়ালে আবডালে থাকে, সুযোগ মতো উদয় হয়। এদের আমি সুযোগ দেব না। আচ্ছা ঠিক আছে। রুবিনা, সরি হওয়ার কিছু নেই। রুবিনা মোবাইল হাতে রকিং চেয়ারে দুলছে। বেচারিকে দেখে মায়া লাগছে। কেউ তার পাশে নেই, অবশ্য সে চাচ্ছেও না কেউ তার পাশে থাকুক। তার বাবা মা আমেরিকায় থাকলেও বেশ কিছু আত্মীয় স্বজন ঢাকায় থাকে। পুলিশের একজন এডিশনাল আইজি তার চাচাতো ভাই। রুবিনা কারোর সঙ্গেই যোগাযোগ করছে না। রকিং চেয়ারের দুলুনি বন্ধ করে রুবিনা ডাকল, কাদের। কাদের সঙ্গে সঙ্গে উপস্থিত হল। এখন তার হাতে তসবি। সে তসবি ঘোরাচ্ছে, কিন্তু মনে মনে কিছু পড়ছে না। পড়লে আমি বুঝতে পারতাম। কাদেরের কর্মকাণ্ডে আমি মজা পাচ্ছি। মৃত্যুর পরেও মজা পাওয়ার বিষয়টা নষ্ট হচ্ছে না, এটা ভালো। কাদের, সিগারেট নিয়ে আসো। এক কার্টুন নিয়ে আসি ম্যাডাম। আনো। সালমা দু একটা টুকটাক জিনিস চেয়েছে, চা পাতা, চিনি, কফি। আনবো? আনো। দুপুরে কি ঘরে পাক হবে ম্যাডাম? পাক হবে না কেন? মানুষের মৃত্যু হয়, ক্ষুধার মৃত্যু হয় না। কাদের বলল, আপনার আর কিছু লাগবে ম্যাডাম? একটা পত্রিকা নিয়ে আসতে পারো, সকাল না কি যেন নাম। 7 সকাল? হ্যাঁ, 7 সকাল। থাক, পত্রিকা আনতে হবে না। টাকা দেন ম্যাডাম, 2000 দিলেই চলবে। আমার খাটের ডান দিকের ড্রয়ারে টাকা আছে। তাড়াতাড়ি আসবে, আমার সিগারেট শেষ। ড্রয়ার খুলে কাদের 50,000 টাকার একটা বান্ডিল পেল। ব্যাংকের সাটা কাগজ নেই, বান্ডিল থেকে কিছু হয়তো খরচ হয়েছে। কাদের বান্ডিল নিয়ে বের হচ্ছে। আমি চোর চোর বলে চিৎকার করছি। আমার চিৎকার রুবিনার কানে গেল না, যাওয়ার কথাও না। আমি কাদেরের সঙ্গে আছি। কাদের লক্ষ্য করছে না। আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একজন তাকে অনুসরণ করছে। সে ইন্সপেক্টর খলিলের লোক। তাকে রাখা হয়েছে বাড়ির উপর নজরদারির জন্য। সে মোবাইলে খলিলের সঙ্গে যোগাযোগ করল। কাদের রাস্তার পাশের এক চায়ের দোকানের সামনে দাঁড়ানো। চায়ের অর্ডার দিয়েছে। কাদের সিগারেট খায় না। একটা সিগারেটও সে ধরিয়ে খুক খুক করে কাশল। সে ভয়াবহ আনন্দে আছে, মুক্তির আনন্দ। খুব ইচ্ছা ছিল কাদেরের সঙ্গে সঙ্গে থাকার, সেটা সম্ভব হলো না। আমি এখন পলিনের ঘরে। পলিন তার ফেসবুকে ইংরেজিতে তথ্য দিচ্ছে। তথ্যের বাংলাটা এমন, আমার সৎ বাবার শবদেহ এখন বারান্দায় রাখা আছে। কফিনের ভেতর তিনি আছেন।
আমার খারাপ লাগছে, কান্না পাচ্ছে। আমার এই সৎ বাবা আমাকে খুব আদর করতেন। তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন। আমাকে বিজ্ঞানের অনেক বিষয় বলতেন। তিনি অঙ্ক করে একবার আমাকে দেখিয়েছেন যে ৩ সমান ২ হতে পারে। তিনি কিভাবে করেছিলেন আমার মনে নেই। তিনি বেঁচে থাকলে তার কাছে শিখে নিতাম। রুবিনা রান্নাঘরে, তার হাতে ১,০০০ টাকার একটা নোট। রুবিনা সালমাকে বলল, আমাকে ১ প্যাকেট সিগারেট এনে দাও, কাদের দেরি করছে। সিগারেট আনতে পারবে না? ড্রাইভার আসেনি, ড্রাইভার থাকলে তাকে পাঠাতাম। সিগারেট আনতে পারবো আপা, আপনি গেটে দারোয়ানরে বলে দেন, দারোয়ান আটকাবে। বলে দিচ্ছি, তাড়াতাড়ি এসো, বেনসন অ্যান্ড হেইজেস আনবে, লাইট। জি আচ্ছা, যাবো আর আসবো। সালমা তার ব্যাগ নিয়ে বের হলো, আর ফিরল না। পলিনের ফেসবুকের আপডেট, আজ আমাদের বাসায় রান্না হয়নি। আমি আর মা অরেঞ্জ জুস এবং দুধ খেয়েছি, আর ডিম সিদ্ধ খেয়েছি। কাদের চাচা আর সালমা খালা বাজার করতে গিয়ে ফিরে আসেননি। মায়ের ধারণা তারা দুজনেই পালিয়ে গেছে। সন্ধ্যাবেলা ডিবি ইন্সপেক্টর খলিল টেলিফোন করল। রুবিনা টেলিফোন ধরল। খলিল বলল, ম্যাডাম, আপনাদের বাড়ির কেয়ারটেকারকে মহাখালী বাস স্টেশন থেকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে থানা হাজতে নিয়ে যাব নাকি আপনার কাছে পাঠিয়ে দেব? রুবিনা বলল, আমার কাছে পাঠিয়ে দিন। আপনার বাসার কাজের মেয়ে সালমার মোবাইল ফোন আমরা ট্র্যাক করছিলাম, তাকেও ধরা হয়েছে। তার ব্যাগে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে। তাকেও কি পাঠিয়ে দেব? হ্যাঁ, রাতে রান্না করবে। খলিল বলল, ম্যাডাম, আমি আমার জীবনে অনেক অদ্ভুত মানুষ দেখেছি, আপনার মতো দেখিনি। রুবিনা বলল, আমার চেয়েও অনেক অদ্ভুত আমার স্বামী। তিনি মারা গেছেন, তার সমস্ত অদ্ভুতের সমাপ্তি হয়েছে। আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? পারেন। স্বামীর ডেড বডি নিয়ে আমি বিপদে পড়েছি, ভালো বিপদে পড়েছি। আপনি কি কোনো গতি করতে পারেন? কি ধরনের গতি? ডেড বডি তার গ্রামের বাড়িতে পাঠাতে পারেন? হ্যাঁ, পারি। সাসপেক্ট হিসেবে আপনারা কি আমাকে অ্যারেস্ট করবেন? এখনও না। আপনি তো পালিয়ে যাচ্ছেন না, আমাদের নজরদারিতেই আছেন। তবে আপনার বন্ধু রবিউলকে অ্যারেস্ট করা হয়েছে, যাকে আপনি আদর করে রবি ডাকেন। ও আচ্ছা। আপনার জন্য আরেকটি দুঃসংবাদ আছে। আপনার হাজব্যান্ডের বড় মামা কিছুক্ষণ আগে মারা গেছেন। সরি। রুবিনা বলল, আপনি সরি হচ্ছেন কেন? আপনি তো তাকে মারেননি। আপনাকে একটি দুঃসংবাদ দিয়ে কষ্টের কারণ হয়েছে বলে সরি বললাম। ঠিক আছে। আমার কাছ থেকে আর কোনো সাহায্য কি আপনি চান? চাই। এনায়েত নামের একজনের টেলিফোন নাম্বার দেবেন বলেছিলেন, টেলিফোন নাম্বারটা চাই। তার আগে জানতে চাই, আমি আপনার প্রধান সাসপেক্ট। আমাকে সাহায্য করতে চাইছেন কেন? আপনার মতো রূপবতী একজন ফাঁসিতে ঝুলবে ভাবতে কষ্ট লাগছে বলেই হয়তো বলছি। আমি কুরূপা হলে কি এনায়েতের নাম্বার আপনি দিতেন না? হয়তো না। নাম্বারটা লিখুন। একটু ধরুন, আমি কাগজ কলম নিয়ে আসছি। রুবিনা কাগজ কলম আনতে গেছে। আমি আর্তচিৎকার করছি। রুবিনা ভুল করবে না, ভয়ঙ্কর ফাঁদে পা দেবে না। খবরদার, খবরদার, খবরদার। রুবিনা শান্ত ভঙ্গিতে টেলিফোন নাম্বার লিখল। রুবিনা ফাঁদে পা দিতে যাচ্ছে, আমি তাকে আটকাতে পারছি না। আমি একজন অবজারভার ছাড়া কিছুই না, শুধু দেখা ছাড়া আমার কিছু করার নেই। রুবিনার ঠোঁটের ফাঁকে বাঁকা হাসি। এই হাসি আমার পরিচিত। কোনো দুষ্টবুদ্ধি তার মাথায় এসেছে, ভয়ঙ্কর কোনো দুষ্টবুদ্ধি। দুষ্টবুদ্ধিটা কি হতে পারে? রুবিনা এনায়েত নামের ডিবি পুলিশের এজেন্টের কাছে টেলিফোন করছে। আমি আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি। আপনি এনায়েত? শুনেছি আপনি মানুষের দস্তখত নকল করতে পারেন, আসলেই কি পারেন? আপনার কি দরকার সেটা বলুন, ধানায় পানায় কথা না, কাজের কথায় আসুন।
আমার স্বামীর দস্তখত নকল করতে পারবেন? না পারার কারণ দেখি না। একটা কাগজে লেখা থাকবে, আমার মৃত্যুর জন্য ডিবি ইন্সপেক্টর খলিল দায়ী। এর নিচে আমার স্বামীর দস্তখত দেবেন, পারবেন? দস্তখতের নমুনা ডিবি ইন্সপেক্টর খলিল সাহেবের কাছে আছে, তার কাছ থেকে নিয়ে নেবেন। এই কাজের জন্য কত টাকা নেবেন? আমি বললাম, সাবাস। আফসোস, আমার সাবাস বলাটা রুবিনা শুনতে পেল না। রুবিনার বুদ্ধিতে চমৎকৃত হয়ে আমি এক জীবনে অনেকবার বলেছি সাবাস। একবার আমার দামি একটা মোবাইল ফোন হারিয়ে গেছে। মোবাইল ফোনটা বাথরুমের বেসিনের উপর রেখে মুখ ধুয়ে শোবার ঘরে ঢুকেছে। তখন মনে পড়ল মোবাইল ফোন বাথরুমে রেখে এসেছে। বাথরুমে ঢুকে দেখি ফোন নেই। শুধু বাথরুমে কেন, সারা বাড়িতে কোথাও নেই। রুবিনা বলল, শোবার ঘরে আমি বসে আছি, তুমি বাথরুম থেকে বের হওয়ার পর সেখানে কেউ ঢোকেনি। আমি বললাম, মোবাইল ফোনটা বাথরুমের বেসিনে আমি রেখেছি। বেসিন সামান্য ভেজা ছিল, টাওয়াল দিয়ে মুছে তার উপর রেখেছি। রুবিনা বলল, তাহলে এই কাজটা তুমি করেছ তোমাদের ইউনিভার্সিটির বাথরুমে। তোমার ব্রেন ইউনিভার্সিটির বাথরুম আর বাড়ির বাথরুম গুলিয়ে ফেলছে। টেলিফোন করে খোঁজ নাও। খোঁজ নিয়ে ইউনিভার্সিটির বাথরুমে ফোন পাওয়া গেল। আমি মনে মনে বললাম, সাবাস। সন্ধ্যা 6টা। মাইক্রোবাসে করে আমার ডেড বডি গ্রামের দিকে রওনা হয়েছে। ড্রাইভারের পাশে বসেছে কাদের। একদিনে সে বুড়ো হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, বাঁকা হয়ে হাঁটছে, কথাও পরিষ্কার বলতে পারছে না, সব কথাই জড়ানো। ধরা পড়ার পর পুলিশ তাকে ভালোমতো ডলা দিয়েছে। নিচের ঠোঁট কেটে ফুলে উঠেছে। এই ফোলা মনে হয় আরও বাড়বে। সে কেন পালিয়ে গিয়েছিল এই ব্যাখ্যা রুবিনাকে দিতে গিয়েছিল। রুবিনা বলল, তোমার কথা পরে শুনব, তোমার স্যারের ডেড বডি নিয়ে রওনা হয়ে যাও। কি নিয়ে রওনা হব ম্যাডাম? তোমার স্যারের ডেড বডি। কাদের ফ্যাকাশে গলায় বলল, জি ম্যাডাম। এমনিতেই সে আতঙ্কে ছিল, এখন সেই আতঙ্ক 10 গুণ বাড়ল। চোখ কোটর থেকে বের হওয়ার উপক্রম হল। কাজের মেয়ে সালমা ফিরে এসেছে। যেন কিছুই হয়নি এই ভাব নিয়ে সে রান্না বসাচ্ছে। একবার এসে বলে গেল, মরা বাড়িতে মাছ খাওয়া নিষেধ, ইলিশ মাছের বদলে ডিমের সালুন করি। রুবিনা হাই তুলতে তুলতে বলল, যা ইচ্ছা করো। ডিবি ইন্সপেক্টর খলিল আমার স্টাডি রুমে। সেখানে সে কি করছে কিছুই বুঝতে পারছি না। সেই ঘরটা দেখতে পাচ্ছি না। রুবিনাকে দেখতে পাচ্ছি, সে সন্ধ্যাবেলার শাওয়ার নিচ্ছে। পলিনকে দেখছি, সে কম্পিউটারে গেম খেলছে। গেমের নাম ডায়মন্ড রাশ। পলিনের সঙ্গে এই খেলা আমিও অনেকবার খেলেছি। অ্যাঙ্করের গোপন গুহায় ঢুকে হীরা সংগ্রহ করতে হয়। নানা ঝামেলা আছে। মাথায় পাহাড় ভেঙে পড়ে, সাপ এসে ছোবল দেয়। আমি সব ঝামেলা এড়াতে পারি না, পলিন পারে। আমি এখন শীতার্ত। শরীর থাকলে বলতাম শীতে শরীর কাঁপছে। শরীর নেই, তারপরও শীতের অনুভূতি। ভয় হচ্ছে, এই শীত কি আরও বাড়বে? যদি আরও বাড়ে তখন কি হবে? তার চেয়ে বড় চিন্তা, আমার ডেড বডি কবর হয়ে যাওয়ার পর আমার কি হবে? আমার অস্তিত্ব থাকবে নাকি থাকবে না? কবরে নামানোর দৃশ্য কি আমি দেখতে পাব? এই দৃশ্যটা আমার দেখার শখ আছে। ইন্সপেক্টর খলিল টেলিফোনে জানিয়েছিল বড় মামা মারা গেছেন। আমার জন্য এটা ছিল অতি আনন্দের সংবাদ। বড় মামার নিশ্চয়ই আমার অবস্থা হয়েছে, তার সঙ্গে যোগাযোগ করতে পারব। এখনও সেটা সম্ভব হয়নি। যে আমাকে নিয়ন্ত্রণ করছে সে বড় মামার সঙ্গে আমাকে দেখা করায়নি। সে কি আমাকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করছে? পরিকল্পনাটা কি? পুরো স্মৃতিশক্তি আমাকে দেওয়া হয়নি। আমাকে বিষ খাওয়ানোর বিষয় আমার মনে নেই। জুই নামের যে মেয়েটা রাত 3টায় রুবিনাকে টেলিফোন করেছিল তার কথা মনে নেই। পলিনের বাবাকে তাও মনে নেই। এমন কি হতে পারে যে আমাকে শুধু প্রয়োজনীয় তথ্য দেওয়া হচ্ছে? অপ্রয়োজনীয় তথ্য কম্পিউটারের ভাইরাসের মতো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম দিয়ে আটকে দেওয়া হচ্ছে।
আদার রিয়ালিটি বইয়ে পড়েছিলাম মানুষ, জীবজন্তু, গাছপালা সবই হলো ম্যাট্রিক্স ছবিটার মতো, কম্পিউটারের খেলার মতো ভার্চুয়াল গেম। আমরা একজন মাস্টার প্রোগ্রামের তৈরি বিনোদন খেলা। রুবিনা মেয়েকে নিয়ে চা খেতে বসেছে। রুবিনা যথারীতি এক পট চা নিয়ে বসেছে। পিরিচে কাটা আপেল, মাখন মাখানো টোস্ট বিস্কুট, ছোট্ট গ্লাসে বেদেনার রস। রুবিনা চোখমুখ কুচকে বেদেনার রস খেল। পলিন বলল, বেদেনার রস তুমি পছন্দ করো না? করি তো। তাহলে খাওয়ার সময় মুখ কুচকাও কেন? রুবিনা বলল, কষ্টা, এই জন্য পছন্দ করি না। তাহলে খাও কেন? প্রচুর ভিটামিন ই আছে, এই জন্যে খাই। অ্যান্টি এজিং প্রপার্টি আছে। বেদেনার রস খেলে তোমার বয়স বাড়বে না? ধীরে বাড়বে। তুমি কি অনেক দিন বেঁচে থাকতে চাও? সবাই চায়, আমি চাই না। অল্প বয়সে মরে যেতে চাও? ওই লোক বাবার স্টাডি রুমে এতক্ষণ ধরে কি করছে? রুবিনা চমকে উঠে বলল, বাবা বলছো কেন? তুমি তো ওকে কখনো বাবা ডাকতে না। মনে মনে ডাকতাম, এখন উনি মারা গেছেন, তাই মনে মনে না ডেকে ঠিক মতো ডাকছে। তুমি তাকে পছন্দ করো? তুমি আমার প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? ওই লোকটা বাবার স্টাডি রুমে ঢুকে কি করছে? তার কাগজপত্র, ডায়েরি এইসব ঘাটাঘাটি করছে। কেন? সে ডিবি পুলিশের লোক। তার ধারণা তুমি এখন যাকে বাবা ডাকছ তাকে খুন করা হয়েছে, এই বিষয়ে তদন্ত করছে। কে খুন করেছে? এখনো সে বের করতে পারেনি। বের করতে পারবে? জানি না পারবে কিনা। শার্লক হোমস থাকলে পারত। শার্লক হোমসের অনেক বুদ্ধি। তুমিও পারবে, তোমার অনেক বুদ্ধি। মা, তুমি কি জানো কে খুন করেছে? না। ওই লোক কি জানে? সেও জানে না। তবে তার ধারণা আমি খুন করেছি। মা, তুমি কি করেছ? না, আমি খুন করিনি। তুমি আমার কথা বিশ্বাস করছ? পলিন সঙ্গে সঙ্গে বলল, করেছি, কারণ তুমি কখনো মিথ্যা বলো না। রুবিনা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তুমি যাকে এখন বাবা ডাকছ, এই মানুষটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভালো মানুষ। বিবাহিত জীবনে কখনো কোনো বিষয়ে আমার সঙ্গে রাগ করেনি। বাবা যে ভালো মানুষ এটা আমি জানি। কম্পিউটার গেমের সাপগুলোও জানে। তারা সহজে বাবাকে সবল দিতে চায় না। আমি এখন আর রুবিনা ও পলিনকে দেখতে পাচ্ছি না। রুবিনা ও পলিন এই মুহূর্তে যে কথাটি বলল তা আমাকে জানানোর জন্যই হয়তো এই দুজনকে এতক্ষণ দেখছিলাম। আমাকে জানানো শেষ হয়েছে বলে এদের দেখছি না। আমি দেখছি খলিলকে। সে বইয়ের তাকের পেছন থেকে ছোট্ট একটা শিশি উদ্ধার করেছে। শিশির গায়ে লেখা উইপোকার বিষ। শিশির অর্ধেকটা খালি। খলিল খুব সাবধানে পলিথিনের ব্যাগে শিশি ভরে পকেটে রাখল। তাকে অসম্ভব চিন্তিত মনে হচ্ছে। যে বিষ খাইয়ে হত্যা করবে সে বিষের শিশি ফেলে যাবে না। তবে অসম্ভব বুদ্ধিমতী রুবিনা এই কাজটি করতে পারে। খলিল ভাবছে, এই মহিলার সঙ্গে কথাবার্তায় আরও সাবধান হতে হবে। ছোটখাটো ফাঁদ পেতে একে ধরা যাবে না। তার জন্য লাগবে বড় ফাঁদ। এনায়েতের ব্যাপারটা এই মেয়ে যেভাবে হ্যান্ডেল করেছে তা বিস্ময়কর। খলিল এখন আমার ডায়েরির পাতা উল্টাচ্ছে। এখানে সে কিছুই পাবে না। আমি ডায়েরিতে ব্যক্তিগত কিছুই লিখি না। কোয়ান্টাম জগতের রহস্যময়তা নিয়ে লিখি। অঙ্কের কিছু প্যারাডক্স লেখা হয়েছে। প্যারাডক্সগুলো পলিনের জন্য লেখা। সে অত্যন্ত পছন্দ করে। এই মুহূর্তে খলিল আগ্রহ নিয়ে অঙ্কের একটা প্যারাডক্স দেখছে। আমি লিখেছি 36 ইঞ্চি সমান 1 গজ। উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ দিলাম। 9 ইঞ্চি সমান 1/4 গজ। উভয় পক্ষে বর্গমূল করা হলো। তাহলে দাঁড়ায় 3 সমান 1/2, অর্থাৎ 6 ইঞ্চি সমান 1 গজ। একটু আগে দেখানো হয়েছে 36 ইঞ্চি সমান 1 গজ। এখন অঙ্কে প্রমাণ করা হলো 6 ইঞ্চি সমান 1 গজ। কি করে সম্ভব?
খলিল মাথা চুলকাচ্ছে, কাগজ কলম নিয়ে বসেছে, প্যারাডক্স মাথায় ঢুকে গেছে। অতি সামান্য প্যারাডক্সে সে অস্থির, আর আমি ঢুকে গেছি প্যারাডক্সের মহাসমুদ্রে। খলিল ও রুবিনা বসার ঘরে। রুবিনা ব্যস্ত নখে নেল পলিশ দেওয়া নিয়ে। অ্যাস্ট্রের এক কোনায় তার ধরানো সিগারেট পুড়ছে। সিগারেটের ভেতর গাঁজা ভরা আছে, বিকট গন্ধ আসছে। রুবিনার হাতে নেল পলিশের ব্রাশ। আমি দুজনকে দেখছি। রুবিনা কি ভাবছে বুঝতে পারছি না। খলিলের চিন্তা ধরতে পারছি। রুবিনার চিন্তা কল্পনা ব্লক করে দেওয়া হয়েছে। এমন সময় কি আসবে যে আমি দেখতে পাব, কিন্তু কে কি বলছে তা শুনতে পাব না। মৃতের জগৎ পরাবাস্তব জগৎ। বাস্তবতা ব্যাপারটাই অবশ্য অত্যন্ত ধোয়াটে। ক্লাসে বাস্তবতা নিয়ে আমি একবার একটা বক্তৃতা দিয়েছিলাম। আমার বক্তৃতার বিষয় ছিল, বাস্তবতার বিষয়টি মানুষের মস্তিষ্ক তৈরি করে। রেটিনা থেকে ইনফরমেশন মস্তিষ্কে যায়, মস্তিষ্ক তা প্রসেস করে আমাদের যা দেখায় তাই আমাদের কাছে রিয়ালিটি। প্রসেসিং প্রক্রিয়ায় সামান্য ত্রুটি হলে রিয়ালিটি অন্যরকম হবে। আমরা যা দেখছি তাই বাস্তব মনে করার কিন্তু কারণ নেই। আমাদের মস্তিষ্ক যা ভাবতে বাধ্য করছে তাই বাস্তব। ক্লাসের একটি মেয়ে প্রশ্ন করল, স্যার আমি যে ক্লাসে বসে আছি এটা কি বাস্তব? আমি বললাম, তোমার নাম কি? সে বলল, বকুল। আমি আবার বললাম, আমাদের মস্তিষ্ক এমন ট্রিক করতে পারে যে ফুলের নামে যাদের নাম, তাদের দেখা মাত্র সেই ফুলের গন্ধে চারিদিক ম করতে থাকবে। মস্তিষ্ক এই রিয়ালিটি তৈরি করছে, যা মূল রিয়ালিটির বাইরে। আমার কথা শেষ হওয়ার আগেই ক্লাসের একজন ছাত্র মুখ শুকনা করে বলল, স্যার ওর গা থেকে গোবরের গন্ধ আসছে। সে কি তাহলে গোবর? সবাই হো হো করে হাসতে শুরু করল। সবার আগে হাসল বকুল। আমার হাসি এলো না। ক্লাস ভর্তি ছাত্রছাত্রীর হাসির শব্দে মাথা গম গম করতে লাগল। এখন আবার হাসির শব্দ শুনছে। ৩০-৪০ জন ছাত্রছাত্রীর হাসির শব্দ নয়, হাজার হাজার মানুষের চাপা হাসি। কিছু একটা ঘটতে যাচ্ছে। কি ঘটতে যাচ্ছে বুঝতে পারছি না। আমি কি অন্য কোনো বাস্তবতায় ঢুকে যাচ্ছি? হাসির শব্দ ছাপিয়ে রুবিনার গলা শুনলাম, স্টাডি রুমে কিছু পেয়েছেন? ইনসেকটিসাইডের একটা বোতল পেয়েছে। বোতলে কি আছে তা জানার জন্য ল্যাবরেটরিতে পাঠাবো। খাতাপত্র ঘাটাঘাটি করে কিছু পাননি? না। আমি আপনার মেয়ে পলিনকে কিছু প্রশ্ন করতে চাই। আজ বাদ থাক, আরেকদিন করুন। তার বাবার ডেড বডি সারাদিন বারান্দায় পড়েছিল, সে সঙ্গত কারণে আপসেট। খলিল বলল, আমি যতদূর জানি ইফতেখার সাহেব তার বাবা নন। বাবা না হলেও পলিন তাকে বাবা ডাকা শুরু করেছে। আগে ডাকত না, আজ থেকে ডাকছে। পলিনকে প্রশ্ন না করে আপনি আমাকে প্রশ্ন করুন, যত ইচ্ছা করুন। আমি মিথ্যা কথা বলি না। যারা মিথ্যা বলে না তারা খুবই বিপজ্জনক। কোন অর্থে? তারা যখন একটা দুটা মিথ্যা বলে তখন সেই মিথ্যাকে সত্য ধরা হয়। 1000 ভেড়ার পালে একটা নেকড়ে ঢুকে পড়ার মতো। 1000 সত্যির মধ্যে একটা মিথ্যা, ভয়ঙ্কর মিথ্যা। রুবিনা হাসল। খলিলের উপমা তার পছন্দ হয়েছে। খলিল বলল, আপনার সঙ্গে রবিউল সাহেবের যে বন্ধুত্ব তা আপনার স্বামী কিভাবে দেখতেন? কোনোভাবেই দেখতেন না। সে জানত রবির সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। রবি অতি কর্মঠ একজন, সর্বকর্মে পারদর্শী। তাকে দিয়ে আমি নানা কাজ করিয়ে নিতাম, বিনিময়ে সামান্য অভিনয়। ব্যাপারটা বুঝলাম না। ভাব করা যায় আমি তাকে অসম্ভব পছন্দ করি, হয়তোবা গোপনে ভালোবাসি। বিবাহিত হওয়ায় বাধা পড়ে গেছে, নয়তো তার সঙ্গে ভেগে যেতাম। অভিনয় করে আপনি কাজ আদায় করে নেন? অভিনয় ছাড়াও আমি কাজ আদায় করতে পারি, অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারি। যেমন আপনাকে দিয়ে কাজ করিয়ে নিলাম। আপনি মাইক্রোবাসের ব্যবস্থা করলেন, একজন পুলিশ দিলেন। কোনো সমস্যা ছাড়াই আমার স্বামীর ডেড বডি গ্রামের বাড়িতে রওনা হয়ে গেল। আপনার স্বামী যে রাতে অসুস্থ হয়ে পড়লেন সে রাতের ঘটনা বলুন। কোনো কিছু বাদ দেবেন না বা কোনো কিছু যুক্ত করবেন না। ক্ষুদ্র ডিটেলও কি বলবো? হ্যাঁ বলবেন। রাত 10টার পর থেকে বলা শুরু করি, তার আগে বলার কিছু নেই। করুন।
নেল পলিশ দেওয়া শেষ করে বলুন, আমি চাই কথা বলার সময় আপনি আমার চোখের উপর চোখ রাখবেন। কেউ অন্যদিকে তাকিয়ে কথা বললে আমার অস্বস্তি লাগে। রুবিনা নেল পলিশ দেওয়া শেষ করল, 2 হাত মেলে দেখল, তারপর কথা বলা শুরু করল। রাত 10টার মধ্যে আমাদের রাতের খাওয়া হয়ে যায়। আমরা যে যার মতো আমাদের কর্মকাণ্ড শুরু করি। ব্যাখ্যা করে বলুন, যে যার মতো কর্মকাণ্ড মানে কি? রুবিনা সিগারেট ধরিয়ে কথা বলছে। আমি খলিলের চেয়েও অনেক আগ্রহ নিয়ে শুনছি। রুবিনা এখন যা বলছে তার স্মৃতি আমার নেই, সবই নতুন শুনছি। রুবিনা বলছে, আমাদের যে যার কর্মকাণ্ড ব্যাখ্যা করতে বলছেন করছে। আমার মেয়ে পলিন অটিস্টিক। সে অনেক রাত পর্যন্ত জাগে, কম্পিউটারে গেম খেলে, ফেসবুক খুলে বসে থাকে। তার ফেসবুকের বন্ধুর সংখ্যা 5018। এদের প্রত্যেকের নাম সে জানে। আমার স্বামী স্টাডি রুমের দরজা ভিড়িয়ে বসে থাকেন, বই পড়েন, লেখালেখি করেন, প্রতি রাতে 8 ঘন্টা মেডিটেশন করেন। আমি কখনো সেই ঘরে যাই না। আমি থাকি শোবার ঘরে। বেশিরভাগ রাতে ভূতের ছবি দেখি। ছবি দেখার মাঝখানে একবার এসে বেদেনার রস খাই। আমি 2 গ্লাস করে বেদেনার রস খাই, সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। বেদেনার রস খেয়ে পলিনের ঘরে উকি দেই। আমাকে দেখে পলিন বলে, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। আমি বলি, আই লাভ ইউ। পলিনের ঘর থেকে নিজের ঘরে আসি, ছবি দেখা শেষ করে ঘুমিয়ে পড়ি। সেই রাতে আমি পার্পল স্কাই নামের একটা ভূতের ছবি দেখছিলাম। ছবির মাঝখানে বেদানার রস খেতে গিয়ে দেখি টেবিলে জুসের গ্লাস নেই। কাজের মেয়েটা নতুন, সে জুস বানিয়ে তাতে 2 টুকরা বরফ দিয়ে খাবার টেবিলে রাখতে ভুলে গেছে। আমি গেলাম পলিনের ঘরে। পলিন বলল, ডোন্ট ডিস্টার্ব মি। আমি বলি, আই লাভ ইউ। নিজের ঘরে এসে ছবি শেষ করে ঘুমোতে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছে জানি না। ঘুম ভাঙল পলিনের ঝাঁকুনিতে। খোলা দরজা দিয়ে সে ঢুকেছে, আমার ঘুম ভাঙানোর চেষ্টা করছে। আমি ধর্মর করে জেগে উঠে বললাম, কি হয়েছে মা? পলিন কাঁদতে কাঁদতে বলল, বাসায় ভূত এসেছে। ভূতটা কি করছে? আমাকে ডিস্টার্ব করছে। কিভাবে ডিস্টার্ব করছে? গো গো ঘোৎঘোৎ শব্দ করছে, দরজায় বাড়ি দিচ্ছে। চলো দেখি। পলিন বলল, আমি যাব না, তুমি দেখে এসো, ভূতটাকে তাড়িয়ে দিয়ে আসবে। আমি পলিনের ঘরে গেলাম। সেখান থেকে গেলাম স্টাডি রুমে। ভূত রহস্য ভেদ হল। আমার স্বামী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। গো গো শব্দ মনে হয় সে এতক্ষণ করছিল। তার ঘরে ভাঙা কাচের টুকরা, টুকরায় বেদনার রস লেগে আছে। অ্যাম্বুলেন্সের জন্য টেলিফোন করলাম, রুবিকে টেলিফোন করলাম, তাকে হাসপাতালে নিয়ে গেলাম। খলিল বলল, ডাক্তাররা কি ফুড পয়জনিংয়ের চিকিৎসা করেছে? স্টমাক ওয়াশ করেছে? না, তারা মাইল্ড স্ট্রোক ধরে নিয়েছে, সেভাবে চিকিৎসা করেছে। আমি যে সত্যি কথা বলছি এরকম কি মনে হচ্ছে? হ্যাঁ। তবে কাজের মেয়েটা নতুন এসেছে কথাটা তো মিথ্যা। আমি যতদূর জানি সালমা নামের মেয়েটা আপনার স্বামীর মৃত্যুর পর জয়েন করেছে। আপনার এই অংশটা কি মিথ্যা নয়? হ্যাঁ, মিথ্যা। এই মিথ্যাটা কেন বলেছেন? জানি না কেন বললাম। খলিল বলল, আমি জানি। আপনি খুব গুছিয়ে গল্প বলতে গেছেন। গুছিয়ে গল্প বলতে গেলে অপ্রয়োজনীয় জিনিস চলে আসে। আপনারও এসেছে। হতে পারে। আপনার মেয়ে পলিন তার বাবাকে খুব পছন্দ করে আপনি বলেছেন, ঠিক না? হ্যাঁ, ঠিক। সে তার বাবার সঙ্গে রাত জেগে কম্পিউটার গেম খেলে। হ্যাঁ। তার ঘরের পাশেই তার বাবার স্টাডি রুম। সে ভূতের ভয় পেয়ে তার বাবার ঘরে না গিয়ে আপনাকে কেন জাগালো? জানি না। আমার ধারণা আপনার মেয়ে আপনার কাছে আসেনি। আপনি হরর মুভি দেখেন, ভূতের শব্দ আপনারই শোনার কথা। তাছাড়া অটিস্টিক শিশুরা ভূত ভয় পায় না, মানুষ ভয় পায়। রুবিনা কিছু বলল না, সে সামান্য ভয় পাচ্ছে।
ঘন ঘন সিগারেটে টান দিতে দেখে সেরকমই মনে হচ্ছে। খলিল বলল, কাজের মেয়ের প্রসঙ্গে আবার ফিরে আসি। ওই রাতে আপনার বাসায় কাজের মেয়ে ছিল না, তাই না? হ্যাঁ। কাদের কি বেদেনার রস বানায়? না। তাহলে আমি কি ধরে নিতে পারি বেদেনার রস আপনি বানিয়েছিলেন? ধরে নিতে পারেন। আচ্ছা, এরকম কি হতে পারে ওই রাতে আপনার বেদেনার রস খেতে ইচ্ছা করছিল না, আপনি স্বামীর কাছে গ্লাস নিয়ে গেলেন, বেদেনার রসটা নষ্ট না করে তাকে খেয়ে ফেলতে বললেন। রুবিনা কঠিন গলায় বলল, আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন ওই রাতে আমি বেদেনার রস বানিয়ে তাতে বিষ মিশিয়ে আমার স্বামীকে খাইয়েছি? আমি কিছুই প্রমাণ করতে চাচ্ছি না, আমি অনুমানের কথা বলছি। একটা বিশ্বাসযোগ্য সিনারিও দাঁড় করানোর চেষ্টা করছি, এর বেশি কিছু নয়। রুবিনা বলল, আজকের মতো জেরা করাটা কি বন্ধ করা যায়? জেরা করছি না তো, জেরা করবে উকিল। আপনি কাঠগড়ায় দাঁড়াবেন, উকিল একের পর এক প্রশ্ন করবে, অনেক নোংরা প্রশ্ন করবে। ক্রিমিনাল লয়াররা রূপবতীদের নোংরা প্রশ্ন করতে পছন্দ করে। উকিলদের নোংরা প্রশ্নের হাত থেকে বাঁচার একটা উপায় হচ্ছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া। রুবিনা বলল, তারপর হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়া। খলিল বলল, মেয়েদের মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে আদালত নমনীয় থাকে। আপনি প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনার স্বামী আপনাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত, ঘরে রূপবতী স্ত্রী রেখে সে বেশ্যায় গমন করত, কাজের মেয়েদের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। এসব দেখে শুনে আপনার মাথা ঠিক ছিল না। ভেবে দেখবেন। ম্যাডাম, আমি উঠি, আগামীকাল ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেবেন। ছোট্ট একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটাকে দেব? দিন। আপনার সুসংবাদগুলোও দুঃসংবাদের মতো। খলিল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, খুব বড় দুঃসংবাদ অবশ্য নয়। আপনার স্বামীর ডেড বডি নিয়ে যে মাইক্রোবাসটি যাচ্ছিল সেটি খাদে পড়ে গেছে, কাদের ঠ্যাং ভেঙে গেছে, সে হাসপাতালে ভর্তি হয়েছে। রুবিনা শব্দ করে হেসে ফেলল। আমার নিজেরও হাসি পাচ্ছে। রুবিনা হেসে ফেলার কারণ খলিল ধরতে পারছে না, তাকে খানিকটা কনফিউজড মনে হচ্ছে। কাদের যে কয়বার মাইক্রোবাস বা বাসে করে ঢাকার বাইরে গেছে সে কবারই অ্যাক্সিডেন্ট হয়েছে এবং প্রতিবারই তার পা ভেঙেছে। ব্যাপারটা কাকতালীয় নাকি বোধের অগম্য অন্য কিছু? রুবিনা গা দুলিয়ে হাসছে। এই হাসির একটা নাম আছে, শুধু ঠোঁটে হাসা না, সর্বাঙ্গে হাসা, শরীর হাসা। খলিল বলল, আপনার মেয়ে পলিন সম্পর্কে জানতে চাচ্ছি। সে কি আপনার আগের হাজব্যান্ডের সন্তান? রুবিনা বলল, আমি একবারই বিয়ে করেছি, আমার আগের হাজব্যান্ড বলে কিছু নেই। তাহলে পলিন কে? পলিন আমার ছোট বোনের মেয়ে। আমার ছোট বোনের বিয়ে হয়নি। পলিনের জন্ম তার জন্য বিরাট সমস্যা হয়েছিল। পলিনকে তার কাছ থেকে নিয়ে আমি আমার বোনকে মুক্তি দেই। পলিন জানে আমি তার মা। আপনার ছোট বোনের বিষয়ে বলুন। সে আমেরিকায় থাকে, বিয়ে করেছে, সুখে আছে। এই হত্যা মামলায় সে কোনোভাবেই যুক্ত নয়, কাজেই তার বিষয়ে কিছু বলবো না। আপনি পালিয়ে মা সেজেছেন, আপনার স্বামী কেন বাবা সাজলেন না? আমি চাইনি। আমার স্বামী একজন পবিত্র মানুষ, অপবিত্র কোনো কিছুর সঙ্গে সে যুক্ত হোক তা চাইনি। অপবিত্র কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে আপনার আপত্তি নেই না? গাড়ি খাদে পড়েছে শুনলে মনে হয় গিরিখাদ। প্রথম যখন শুনলাম আমার ডেড বডি বহন করা মাইক্রোবাস খাদে পড়েছে তখন ভেবেছিলাম ভয়াবহ কিছু ঘটেছে। এখন আমি অকস্থলে আছি, তেমন কিছু ঘটেনি। রাস্তার পাশের নর্দমায় পড়ে গিয়েছিল, ধাক্কাধাক্কি করে গাড়ি তোলা হয়েছে। ড্রাইভার স্টার্ট নেওয়ার চেষ্টা করছে, ইঞ্জিন কিছুটা ঘরঘর শব্দ করে থেমে যাচ্ছে। কাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে শুনেছিলাম, এটাও সত্যি নয়। সে কিছুক্ষণ পর পর পা চেপে ধরে গোঙানির আওয়াজ করছে। তার চেহারা নীলবর্ণ ধারণ করেছে। অক্সিজেনের ঘাটতি হলে মানুষ নীলবর্ণ ধারণ করে।
কাদেরের অবশ্যই অক্সিজেনের অভাব হচ্ছে, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া দরকার। অ্যাক্সিডেন্ট হয়েছে শালবনের ভেতরের রাস্তায়। আশেপাশে কোনো লোকজন নেই, তবে পুলিশের একটা জিপ এসেছে। মাইক্রোবাস দড়ি দিয়ে জিপের সঙ্গে বাঁধা হচ্ছে, দড়ি টেনে নিয়ে যাওয়া হবে। মাইক্রোবাস যখন চলে যাবে তখন আমিও কি তাদের সঙ্গে যাব, নাকি আমি একা পড়ে থাকবো শালবনে? কি ঘটবে কিছুই জানি না। আমার শীতভাব প্রবল হচ্ছে। হিমশীতল হাওয়া একটা বিশেষ দিক থেকে আসছে। সেই দিক উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম কে জানে। পুলিশের জিপ মাইক্রোবাস নিয়ে চলে গেছে। মাইক্রোবাসের ভেতরে আমার ডেড বডি। আমি বা আমার চেতনা একা পড়ে আছে। এর কোনো মানে হয়? কতক্ষণ থাকবে এখানে? মৃত্যুর পরের জগতে সময় থাকার কথা নয়, কাজেই কতক্ষণ একা পড়ে থাকব এই চিন্তা অর্থহীন। হয়তো অনন্তকাল পড়ে থাকব। সূর্য একসময় বামন নক্ষত্র হয়ে পৃথিবী গিলে খাবে, আমি এখানেই পড়ে থাকব। যেদিক থেকে হিমশীতল হাওয়া আসছে সেদিকে আকাশে এক ধরনের আভা দেখছে। এর মানে কি? হঠাৎ সেই আভার দিকে এক ধরনের টান অনুভব করলাম। খুব হালকাভাবে কিছু একটা আমাকে টানছে। আমার অনন্ত যাত্রা কি সেই দিকে? কোথায় যাব? আমি হতাশ গলায় বললাম, এখানে কেউ কি আছেন যিনি আমাকে সাহায্য করবেন? কথা শেষ হওয়ার আগেই বনের ভেতর থেকে শিয়াল ডাকতে লাগলো। শিয়াল প্রহরে প্রহরে ডাকে। এখন কোন প্রহর? কেউ একজন শিয়ালের ডাকের সঙ্গে মিলিয়ে ছড়া বলছে। শিয়াল ডাকে হুক্কা হওয়া, তুহিনদের কাজের বোয়া, তাই পেয়েছে ভয়। তুহিনদের কাজের বোয়া তাই পেয়েছে ভয়। তার যত সাহস ছিল সব হয়েছে ক্ষয়ে। জয় শিয়ালের জয়। ছড়া পাঠ করছে খলিল। আমার অবস্থান এখন খলিলদের বাসায়। খলিলের সামনে 4-5 বছরের একটি মেয়ে, তার নাম নিশ্চয়ই তুহিন। খলিল তার সদ্য লেখা ছড়া মেয়েকে পড়ে শোনাচ্ছে। তুহিনের ছড়া শোনার কোনো আগ্রহ নেই। সে রাক্ষসের ছবি আঁকছে। খলিলের স্ত্রী রান্নাঘরে, সে রান্নার তদারকি করছে। আজ তাদের বাসায় পোলাও, খাসির রেজালা এবং রোস্ট রান্না হচ্ছে। খলিলের স্ত্রীর কিশোরী কিশোরী চেহারা, নতুন শাড়ি পরায় তাকে সুন্দর লাগছে। আজ তাদের বিয়ের 6 বছর পূর্তি। মেয়েটি রান্নাঘর থেকে বলল, তুহিনের বাবা, আজ তুমি কাউকে খেতে বলনি? তোমার বন্ধুবান্ধব কেউ আসবে না? খলিল বলল, কিছু কিছু অনুষ্ঠান শুধু স্বামী স্ত্রীর জন্য, বাইরের কেউ সেখানে থাকবে না। আমি এক গাদা খাবার রান্না করেছি, সব বাড়িতেও তুমি অন্যদের বলতে। আর বলবো না, শুধু তুমি আর আমি। মেয়েটি হাসতে হাসতে বলল, তুমি আসলে ম্যারেজ অ্যানিভার্সারির কথা ভুলে গেছ, ঠিক বলেছি না? ইচ্ছা করলে এখনো বলতে পারো, মাত্র 8টা 10 বাজে। এখন আর বলতে ইচ্ছা করছে না। পাশে এসে বসো। রান্না দেখাচ্ছি তো। রান্না কাজের বুয়া যা পারে দেখবে। তরুণী সামনে এসে বসল। তুহিন ছবি আঁকা বন্ধ করে মুখ তুলে বলল, বাবা তোমরা কিন্তু হাত ধরাধরি করবে না, তাহলে আমি রাগ করব, তাহলে আমি রাগ হব। স্বামী স্ত্রী দুজনেই হাসছে। তুহিন বাবা মার হাত ধরাধরি ছাড়াই রাগ হয়েছে। সে রাক্ষসের ছবি নিয়ে চলে গেল। খলিল বলল, এশা, বিবাহবার্ষিকী কি জন্য ভুলে গেছি শোনো। এশা বলল, বাদ দাও তো, বিবাহবার্ষিকী ভুলে যাওয়া তোমার জন্য নতুন কিছু না। প্রথম 2 বছর ছাড়া সব বাড়ি ভুলে গেছ। শেষ মুহূর্তে আমি মনে করিয়ে দিয়েছি। এবার মনে করিয়ে দিলে না কেন? সন্ধ্যা 6টার সময় অনেকবার টেলিফোন করেছি, তখন মোবাইল ফোন বন্ধ ছিল। আমি ভয়ঙ্কর এক মহিলার সঙ্গে কথা বলছিলাম। ভয়ঙ্কর কেন? সে তার স্বামীকে বিষ খাইয়ে মেরেছে, তারপরেও কোনো বিকার নেই। তার স্বামীর ডেড বডি গ্রামের বাড়িতে পাঠিয়ে সে সাজগোজ করছিল। এশা বলল, বানিয়ে কথা বলবে না তো? বানিয়ে বলছি না। আমার সামনে বসে নখে নেল পলিশ দিচ্ছিল। আমি হতভম্ব। এশা বলল, হয়তো তোমাকে হতভম্ব করার জন্যই কাজটা করেছে। মেয়েটা যে খুন করেছে তুমি নিশ্চিত? হ্যাঁ।
সব সন্দেহ রুবিনার উপর। রুবিনা নাম? তার গাঁজা খাওয়ার অভ্যাসও আছে। হোয়াট এ ক্যারেক্টার। এসা বলল, সাধারণত দেখা যায় সব সন্দেহ যার উপর সে খুন করেনি, যাকে কেউ সন্দেহ করছে না সে খুন করেছে। খলিল বলল, গল্প উপন্যাসে এরকম দেখা যায়। এরকম না হলে ডিটেকটিভ গল্প দাঁড়ায় না। বাস্তবে সব সন্দেহ যার উপর সেই খুনি। রুবিনা কি করেছে শুনতে চাও? না, বিবাহবার্ষিকীতে খুন খারাপির গল্প কেন শুনব? খলিল বলল, তাও ঠিক। আচ্ছা যাও, বাদ। এসা বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব বলতে ইচ্ছা করছে, বলো শুনি। খলিল বলল, রুবিনা উইপোকা মারার বিষ কিনে এনেছে। উইপোকার বিষ হলো কঠিন বিষ। বেদেনার জুস ভর্তি গ্লাসে অর্ধেক বোতল ঢেলে তার স্বামীকে খাইয়েছে। এসা বলল, রুবিনা দেখতে কেমন? খলিল আবার বলল, খুনি হলো খুনি। দেখতে রাজকন্যার মতো হলেও খুনি, দাঁতোচা তারকা রাক্ষসীর মতো হলেও খুনি। তার মানে তোমার এই খুনি খুব রূপবতী? হ্যাঁ, রূপবতী। রূপবতীদের নানান ফ্যাকরা থাকে। স্বামীর বন্ধুদের সঙ্গে প্রেম তাদের একটি। মোটিভ এটাই হবে। আলোচনার এই পর্যায়ে আমি হঠাৎ বলে উঠলাম, এসা তোমার স্বামীর কথা বিশ্বাস করবে না। উইপোকার বিষের বিষয়টা আমার মনে পড়েছে। বিষ আমি আনিয়েছি। বড় মামার ফার্মেসির একটা ছেলেকে দিয়ে কিনিয়েছি। বিষ কিনিয়েছি আর একটা স্প্রে কিনিয়েছি। আমার বইয়ে উইপোকা ধরেছে। উইপোকা মারার জন্য। উইপোকার ওষুধ যেখানে পাওয়া গেছে, স্প্রেটাও সেখানেই ছিল। আমি কথা শেষ করলাম। কথা শেষ করা না করায় কিছু যায় আসে না। এসা মেয়েটির সঙ্গে বা জীবিত কারো সঙ্গেই আমার যোগাযোগের ক্ষমতা নেই। এসা আমাকে চমকে দিয়ে তার স্বামীকে বলল, উইপোকার ওষুধ কেনা হয়েছে বইপত্রে দেওয়ার জন্য। তুমি জানলে কোত্থেকে? তোমাকে কে বলেছে? আমাকে কে আবার বলবে? এরকম মনে হচ্ছে বলে বলছি। ওষুধ যেখানে ছিল সেখানে স্প্রে ছিল না? থাকার তো কথা। খলিল চিন্তিত মুখে বলল, হ্যাঁ ছিল। এখন মনে পড়েছে। তুমি কিভাবে বলছ? এসা হাসতে হাসতে বলল, আমি প্রায়ই মন থেকে এমন সব কথা বলি তা সত্যি হয়। তুমি তো এটা জানো। খলিল হ্যাঁসূচক মাথা নাড়ল। আমি বললাম, এসা প্লিজ তোমার স্বামীকে বলো রুবিনা তার স্বামীকে খুন করেনি। কেউ খুন করেনি। এটা ছিল সাধারণ মৃত্যু, হার্ট অ্যাটাক বা অন্য কিছু। বলো এসা, বলো। এসা বলল, রান্না হতে দেরি হবে। তুমি কি এক কাপ চা খাবে? না। খাও এক কাপ চা। দুজন বারান্দায় বসে চা খাই চলো। এক কাপ চা বানাবো। তুমি একবার চুমুক দেবে, আমি একবার। আচ্ছা যাও, চা বানাও। আমি বললাম, চা পরে বানাবে এসা। আগে রুবিনা নির্দোষ এটা বলো। দেরি করছো কেন? এসা বলল, আমি মোটামুটি নিশ্চিত রুবিনা মেয়েটা নির্দোষ। তার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। ভিসেরা রিপোর্টে অরগানো ফসফরাস পাওয়া গেছে। রিপোর্ট ভুল হয়েছে। আবার পরীক্ষা করার ব্যবস্থা করো। দেখা যাক। দেখা যাক না, ব্যবস্থা করতেই হবে। একটা নির্দোষ মেয়ে ফাঁসিতে ঝুলবে নাকি? খলিল বলল, এই প্রসঙ্গটা থাক। এসা বলল, না থাকবে না। রুবিনা মেয়েটা নিশ্চয়ই ভয়ঙ্কর কষ্টে আছে। তুমি তার কষ্ট দূর করো। কিভাবে? টেলিফোন করে বলো যে তুমি নিশ্চিত তার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমি নিশ্চিত না। এসা বলল, তুমিও এখন নিশ্চিত? মুখে বলছো নিশ্চিত না। আমি বললাম, এসা তুমি তোমার স্বামীকে বলো রুবিনার মতো ভালো মেয়ে খুব কম জন্মেছে। তার চেয়ে বড় কথা, সে অত্যন্ত বুদ্ধিমতী। সে যদি তার স্বামীকে খুন করত, তাহলে এমনভাবে করত যে তোমার স্বামীর সাধ্যও হতো না খুনের রহস্য উদ্ধারের। এই কথাটা তাকে বলে তারপর চা বানাতে যাও। এসা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, রুবিনা মেয়েটা অত্যন্ত বুদ্ধিমতী। সে খুন করলে এমনভাবে করত যে তুমি ধরতে পারতে না। রুবিনা অতি বুদ্ধিমতী তোমাকে কে বলেছে? কেউ বলেনি, আমার মন বলছে।
কথা সত্যি, শি ইজ ভেরি স্মার্ট। খলিল তার স্ত্রীকে নিয়ে বারান্দায় বসেছে। তাদের সামনে এক কাপ চা। সেই কাপে একবার খলিল চুমুক দিচ্ছে, একবার এশা চুমুক দিচ্ছে। তুহিন রাক্ষসের ছবি নিয়ে বারান্দায় ঢুকল। গাল ফুলিয়ে বলল, তোমরা হাত ধরাধরি করে বারান্দায় বসে আছো কেন? হাত ছাড়ো, আমি খুব রাগ করেছি। খলিল হাত ছেড়ে উঠে দাঁড়াল। এশা বলল, কোথায় যাচ্ছ? খলিল বলল, রুবিনা ম্যাডামকে একটা টেলিফোন করব। রুবিনা তার মেয়ের ঘরে বসে আছে। পলিন হীরক সংগ্রহের একটা খেলা খেলছে। একটা ভয়ঙ্কর জায়গা পার হতে পারছে না। দুটা সাপ ছোবল দিয়ে মেরে ফেলছে। পলিন বলল, বাবা থাকলে এই সাপের জায়গাটা পার করে দিত। বাবা পারে, আমি পারি না। রুবিনা বলল, সে এখন নেই। সাপখোপের জায়গা তোমাকে একাই পার হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান আছে, একলা চলো রে। রবীন্দ্রনাথকে চেনো না? চিনি, সাদা দাড়ি আছে। রুবিনার টেলিফোন বাজছে। সে টেলিফোন ধরল। ম্যাডাম, আমি খলিল। রুবিনা বলল, জানি, আপনার নাম উঠেছে। আপনাকে টেলিফোন করলাম একটা কথা জানানোর জন্য। আপনি সন্দেহের তালিকায় নেই। কে আছে বলেন? কেউ নেই। আপনার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে দেওয়া ডাক্তারের ডেথ সার্টিফিকেটে হার্ট অ্যাটাকে মৃত্যুর কথা লেখা। ভিসেরা রিপোর্ট মনে হয় ঠিক নয়। ভিসেরা পরীক্ষা নতুন করে করার ব্যবস্থা করছে। রুবিনা বলল, আমি এখন খেতে যাব। আপনার কথা কি শেষ হয়েছে? সামান্য বাকি আছে। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এই উপলক্ষে আমার স্ত্রী প্রচুর খাবার দাবার রান্না করেছে। মৃত বাড়িতে বন্ধুবান্ধবদের খাবার পাঠানোর প্রাচীন রীতি আছে। আমি কিছু খাবার পাঠাতে পারি? রুবিনা বলল, পারেন। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হঠাৎ একটা ধাক্কা অনুভব করলাম। সব অস্পষ্ট হয়ে যেতে শুরু করেছে। যে পরিকল্পনায় আমাকে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে, সে পরিকল্পনার সমাপ্তি হয়েছে। বুঝতে পারছি আমাকে চলে যেতে হবে। কোথায় যাব জানি না। মানুষ কোত্থেকে এসেছে তাই সে জানে না। কোথায় যাবে সেটা জানবে কিভাবে? ইস, আমার যদি শরীর থাকতো, আমি রুবিনার হাতে হাত রাখতে পারতাম। পলিনের কপালে একটা চুমু খেতাম। মেয়েটা সাপের জায়গা নিয়ে ঝামেলায় পড়েছে, তাকে সাপের জায়গাটা পার করে দিতাম। ঘণ্টার শব্দ হচ্ছে। ঘণ্টা বেজেই থেমে যাচ্ছে না। অনেকক্ষণ ধরে রিনরিন করছে। ভয়াবহ সত্য আমাকে গ্রাস করতে শুরু করেছে। পলিনের আনন্দিত গলা শুনলাম। সে বলল, মা দেখো, আমি সাপের জায়গাটা পার হয়ে গেছে। রুবিনা কি যেন বলল, তার কথা শুনতে পেলাম না। আমার শব্দ শোনার শক্তি কি নিয়ে নেওয়া হয়েছে? তাহলে ঘণ্টাধ্বনি শুনছে কিভাবে? চারিদিক কেমন যেন গুটিয়ে সিলিন্ডারের মতো হয়ে যাচ্ছে। সিলিন্ডারের শেষ প্রান্তে আলোর বন্যা। সে আলোর ভয়াবহ চুম্বক শক্তি। আমি ছুটে যাচ্ছি। আমি পিছন ফিরে বললাম, পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো থেকো, সুখে থেকো। আমি ছুটে যাচ্ছি আলোর দিকে। আমি জানি আমাকে অসীম দূরত্ব অতিক্রম করতে হবে। অসীম কখনো শেষ হয় না। তাহলে যাত্রা শেষ হবে কিভাবে? কে বলে দেবে আমাকে? পরিশিষ্ট। চিরকাল এইসব রহস্য আছে নীরব, রুদ্ধ উষ্ঠাধর। জন্মান্তরের নবপ্রান্তে সে হয়তো আপনাতে পেয়েছে উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর। উপন্যাসের এখানেই সমাপ্তি। পাঠে ছিলাম সজল। ধন্যবাদ।